আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। জি, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মোজাম্মেল হোসেন। মোজাম্মেল হোসেন। জি। বয়স কত আপনার? আমার বয়স এখন 59 চলতেছে। 60 বছরের কাছাকাছি, তাই না? জি জি। ওকে, সুস্থ আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো মোজাম্মেল ভাই, শুরু করেন আপনি যেখান থেকে বলতে চান, যেভাবে বলতে চান, একেবারে ছোটবেলা থেকে শুনি। প্রথম থেকেই বলতে চাই। জি জি। আমরা হচ্ছে 10 ভাই বোন, তার মধ্যে 3 ভাই বোন মারা গেছে আগেই, আমরা হওয়ার আগেই মারা গেছে ওনারা। আচ্ছা। আমরা 7 ভাই বোন, আমি সবার ছোট, মানে লাস্ট আর কি। আচ্ছা। তো আমার মায়ের যে সময় আমি হই সেই সময় হয়তো আমার মা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি যে এর বাচ্চা হবে। আমার বড় বড় বোনেদের বাচ্চা, ভাগনা ভাগ্নি ভাতিজি সবাই আছে। তো হঠাৎ করে যাই হোক আমি জন্মগ্রহণ করি 1964 সালে। তারপরে 6 বছর বয়সে তারপরে 71-এর যুদ্ধ আসে। তারপরে আমি তখন একটু একটু জ্ঞান হয়, মানে বুঝতে পারি আর কি যে পালাপালি করতেছে, আমার ভাবিরা কোলে নিয়ে জঙ্গলে লুকাইতেছে, মানে এই ধরনের আর কি। পরে আমি তখন 6 বছর যখন বয়স 70-এ আমার মেজো ভাই আর কি, উনি হাসপাতালে স্বাস্থ্য বিভাগে চাকরি করতো। আচ্ছা। উনি তখন আমার এই স্কুলে ভর্তি করে। তারপরে আমি ওখানে যথারীতি লেখাপড়া করি। করার পরে লেখাপড়া করতে করতে আমি আল্লাহর রহমতে প্রাইমারি স্কুল পাশ করে তারপরে হাই স্কুলে ভর্তি হলাম। হাই স্কুল থেকে আর আমার ফ্যামিলি খুব ব্যাকগ্রাউন্ড খারাপ আর কি, মানে ভেরি পুয়ার ম্যান আর কি। আমার ফাদার মাদার, আমার গ্রামের লোক যথেষ্ট হেল্প করছিল, কারণ যে ওই গ্রামে অধিকাংশ লোক, মানে 95% লোক অশিক্ষিত ছিল। তো সবাই গ্রামের চিন্তা করছিল যে এই ছেলেটা এক সময় মানুষের মতো মানুষ হবে এবং গ্রামের এটা উজ্জ্বল আশা ছিল আর কি। তো পরবর্তীতে আমার বাপ তখন করলো কি, যে আমার এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করার মতো টাকা আমার আব্বার ছিল না আর কি। তখন আমাদের লাস্ট একটা জমি ছিল মাঠে, 10 কাঠা জমি ছিল আমার আব্বার। ওই জমিটুকু বিক্রি করে, তখন তো সস্তার সময়, তখন 1100 টাকা ফর্ম ফিল আপ। আচ্ছা। তো জমিটা বিক্রি করছিলাম মাত্র 1500 টাকায়। আচ্ছা। তো বিক্রি করার পরে ফর্ম ফিল আপ করলাম, আলহামদুলিল্লাহ। ফর্ম ফিল আপ করার পরে এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষাতে আমি 2nd ডিভিশনে পাশ করি। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আপনার হচ্ছে 1980 সালে আর কি। জি। তো 80 সালে আমাদের ওখানে প্রথম এসএসসি সেন্টার হয়। তারপরে আমি ওখান থেকে এসএসসি পাস করার পরে আমি বাড়িতে বিভিন্ন জায়গা কলেজে ট্রাই করি যে ভর্তি হবো কোথায়। আমি তো গরিবের ছেলে, আমি কিভাবে লেখাপড়া করবো, করবো, খুব টেনশন ভোগ করতাম। পরে হঠাৎ করে আমাদের গ্রামের এক মানে মামি আমার হয় গ্রাম সম্পর্কে, সেই মামি আবার আমাদের ওখানকার কলেজের আয়ার চাকরি করে। আচ্ছা। তো উনি তখন আমার মা গল্প করছে যে আমার ছেলেটারে আমি তো ভর্তি করাতে পারতেছি না টাকার অভাবে, তো এখন কি করা যায়, তুই তো কলেজে চাকরি করিস, দেখি একটু প্রিন্সিপালে বলে যদি কিছু করা যায়। তখন উনি বললো যে ঠিক আছে, কালকে আমার সাথে ও রেডি হয়ে থাকবে 10টায়, আমি ওর সঙ্গে নিয়ে যাই ভর্তি করাই দিব আমার ভাগনা হিসেবে। পরে আমি ওই কলেজে ভর্তি হই। তখন কলেজটা সরকারি হয় না, বেসরকারি ছিল। জি। ওই আমার মামি বলে দিছে যে কিন্তু খুব গরিবের ছেলে, এ মনে করেন যে ফেতরা মেতরা মানুষের সাহায্য সহানুভূতি নিয়ে লেখাপড়া করতেছে, তো এর কাছ থেকে স্যার কোনো বেতন টেতন নিয়ে না, ফ্রি। তখন প্রিন্সিপাল ভালো ছিল, তো বলছে ঠিক আছে একটা ছেলে, গরিবের ছেলে লেখাপড়া করুক, আর আমাদেরও নতুন কলেজ, এই মনে করে আমার ওখানে চাকরি বাই করে এবং ফ্যাসিলিটি দেয়। পরে আমি ওখানে লেখাপড়া করে আমার এমনকি বলতে আমি যে প্যান্ট পরে যাব কলেজে এরকম আমার মানে তখন অবস্থা ছিল না। আমি তখন লুঙ্গি পরে কলেজে যেতাম। আচ্ছা। তো হঠাৎ একদিনকে কলেজের টিচার স্যার, আমরা ইংরেজি টিচার স্যার, আমরা বলতেছে এই ছেলে এদিকে আসো, তোমার সাথে কথা বলি। আচ্ছা, তুমি তোমার বাড়িতে কি পায়জামাও নেই যে পরে আসতে পারো? এটা তো কলেজ, এখানে তো লুঙ্গি পরে আসা যাবে না।
তো তুমি এক কাজ করো, মার্কিন কাপড় কাইটে পায়জামা বানাইয়া পরে আসবা, এই লুঙ্গি আর পরবা না। তখন আমি বাড়িতে যাই, কান্নাকাটি করলাম। আমার ভাইরা বিয়ে করে আলাদা আলাদা সব সংসার করে। আমার ফাদার মাদার তো খুবই গরিব, ওরা কোথা থেকে, তখন তো পয়সা টাকার অভাব স্যার। তখন পরে লাস্টে ওই জমি বিক্রি করে 400-500 টাকা ছিল, তখন আমি ওই আমার আম্মা ওই টাকাটা বের করে দেয়। বের করে দেওয়ার পরে ফর্ম ফিল আপ করার পরে যে 400 টাকা ছিল, ওটাতে প্যান্ট শার্ট বানালাম। বানায় আমি কলেজে যাতায়াত শুরু করলাম। কলেজে ফার্স্ট ইয়ারে মাস 5-6 যাওয়ার পরে হঠাৎ করে আমাদেরই থানার এক ইউনিয়নের ছেলে, মানে গ্রামের নাম হয়তো একটা বললাম যে পুকুরিয়া, তো ওই গ্রামের একটা ছেলে আমার সাথে আবার ফার্স্ট ইয়ারেই পড়ে, উনি হিন্দু ছেলে। তো ওরে আমি একদিনকে বললাম, এর আগে হচ্ছে ওই গ্রামের একটা ছেলে আমাদের বাড়ি থেকে এসএসসি পরীক্ষা দিছে 81 সালে। তো যার সময় বললো যে দোস্ত, আপনাদের বাড়িতে অনেক দিন থাকলাম, তো আপনি বেড়াইতে যাইন। আমি বলছি ঠিক আছে, সময় পেলে যাব। তো হঠাৎ করে ওই ছেলেটার বাড়ি পুকুরিয়া শুনে আমারও মানে কৌতূহল হলো, তোর বাড়ি পুকুরিয়ার একটা ছেলে তো আমাদের বাড়ি থেকে পরীক্ষা দিল। তো যাই হোক, তুই কি জন্য খোঁজ করতেছিস আমার বোঝা হয়ে গেছে। ওর একটা হেভি সুন্দর একটা ছোট বোন আছে, ক্লাস 8-এ পড়ে। তখন আমি তো কলেজ লাইফে লেখাপড়া লিখি, প্রেম কি জিনিস আমি বুঝতাম না, আর এগুলো কি জিনিস ভালোবাসা কারে কয় আমি এটা বুঝতাম না। তখন ওই মেয়ের কথা শুনে আমার মনের মধ্যে খুব কৌতূহল হলো যে এত সুন্দর মেয়ে, তাহলে তো এক নজর দেখতেই হয়, মানে বন্ধুর বাড়ি যাইতেই হয়। তো ওদের গ্রামও আমি চিনতাম না, আমাদের বাড়ি থেকে প্রায় 4-5 কিলো দূরে হবে। পরে একদিনকে আমি শুক্রবারের ছুটির দিন আমার মেজো ভাইকে বললাম যে ভাই আপনার সাইকেলটা একটু দেন। তখন তো রাস্তাঘাট খুব খারাপ ছিল, তো সাইকেল দিয়ে কি করবি? আমি বলছি আমি বই কিনতে যাব আক্কেলপুরে, আমার কিছু বই লাগবে, আমি অমুক জায়গায় যাব। তা আচ্ছা ঠিক আছে যা। সাইকেল দিল, সাইকেল নিয়ে আমি আক্কেলপুর না যাইয়া ওই খোঁজ করতে করতে ওদের বাড়িতে গেলাম, ওই আমার বন্ধুর বাড়িতে। যার পরে ওই দিন ছিল শুক্রবারের দিন। তো ওই ছেলে গেছে মসজিদে, আর হলো ওনার আব্বা তখন আমার দরজায় টোকা দেওয়ার পর ওনার আব্বা বের হয়ে গেছে, এই ছেলে তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে আসছো? আমি তখন পরিচয় দিলাম যে এরকম বাচ্চু আমাদের বাড়ি থেকে পরীক্ষা দিছে অমুক জায়গা থেকে, আমাদের বাড়িতেই ছিল, সে আমার বন্ধু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সে বাসার ছেলে তুমি? আমি বলছি জি। আচ্ছা বাবা আসো আসো ভিতরে, আমি চিনতে পারি না, আসো। তো ভিতরে গেলাম, বাড়ির মধ্যে গেলাম, ঘরের মধ্যে বসার জায়গা দিল, 2টা রুম, এক রুমে বসার জায়গা দিল। আর আমার কৌতূহল হচ্ছে যে মেয়েটা শুধু এক নজর দেখার জন্য যে কি টাইপের মেয়ে, কত সুন্দর। কিন্তু ওই মেয়ে ওই সময় অ্যাবসেন্ট ছিল, ওর নানার বাড়ি আবার পার্শ্বে, তো ও নানা বাড়িতে গেছিল। তা আমি ওই ঘরে বসে আছি, বেশ দুপুরে খাওয়া দাওয়া করলাম করিডোরে। তখন ওরা আর আসতে দিবে না, করছে না অনেক দিন পরে আসছেন, আপনারা অনেক উপকার করছেন, তো আজকে আর যাওয়া হবে না, এখানে হাটে আমাদের বাজার বসে, তো বাজার টাজার করি, পরের দিন সকালে যাই। তা আমার ভয় লাগতেছে, ভাইয়ের থেকে সাইকেল বই কেনার নাম করে আসছি, হয়তো ভাই রাগারাগি করবে বলছি। তো ওনারা বলছে যে তোমার ভাই বুঝাই বলবে। তারপরে আমি ওই দিন ওই বাড়িতে ওয়েট করি আর কি, থাকি আর কি। বিকাল 4টার সময় আমি যে ঘরে বসে আছি ওই ঘরে ওই মেয়ের ওড়না, বই কলম খাতা সব ওই রুমেই আছে। তখন আমি একটা বই পড়তেছি, তো হঠাৎ করে মেয়েটা 5টার দিকে আইসা ওই ঘরের মধ্যে ডাইরেক্টলি ঢুকছে। ঢুকে আমিও ওকে এক নজর দেখছি, ও আমার এক নজর দেখছে। দেখার পরে আমার মনের মধ্যে মানে এমন মানে শুরু হয়ে গেল যে বাহ, ফাইন বিউটিফুল চেহারা, তো খুব সুন্দর। তো তখন থেকে আমার মনের মধ্যে একটা স্পট পড়ে গেল যে আমি এর যেভাবে হোক মানে আমার আয়ত্তে নিয়ে আসবো। পরে আমি করলাম কি, পরের দিন সকালবেলা ওই এক নজরই দেখছি, আর দেখা হয়নি। পরের দিন সকালবেলা আসার সময় 10টার দিকে আমি আবার শয়তানি করে করলাম কি, তখন তো মোবাইলের যুগ ছিল না,
তখন হয়তো চিঠিপত্রের যুগ। তখন আমি ওর একটা খাতা নিয়ে খাতার মাঝখানে লিখছি, চিঠি দিবে লক্ষ্মী কেমন, এই কথাটা লিখে লাস্টে আমি কলেজের অ্যাড্রেস দিয়ে আসছি। তো ঠিক আছে, তখন আমি দিয়ে চলে আসছি। আর আমি ওগুলা মনেই করি নাই যে ভালোবাসা কারো কয় কি কয়, এগুলো বুঝি না। তখন আবার এসে লেখাপড়া শুরু করে দিছি। হঠাৎ করে কলেজের পিয়ন উনি বলতেছে আমার ডাইকে যে ভাগনা এদিকে আসো, তোমার সাথে আমার একটু কথা আছে। তাই গেলাম। কি মামা? বলতেছে এটা তোমার জিনিস আছে, আমাকে মিষ্টি খাইতে হবে। তা আমি মনে করছিলাম যে বিভিন্ন জায়গায় চাকরির অ্যাপ্লিকেশন করছি, হয়তো সে অ্যাডমিট কার্ড হয়তো আসতে পারে, এই জন্য হয়তো চাইতেছে। তা আমি ওনারা মিষ্টির দোকানে নিয়ে গেলাম। নিয়ে যেয়ে এক পিস মিষ্টি খাওয়ালাম, এক কাপ চা খাওয়ালাম। তারপরে ওই মেয়ে দেখি চিঠি বের করে দেয়। ওই চিঠির উপরে লেখা আছে মেয়ের নাম, ঠিকানা, অ্যাড্রেস, ওর বাবার ঠিকানা, মানে পুরো অ্যাড্রেস দেওয়া আছে। তখন আমি চিঠিটা নিয়ে আবার কলেজে, তখন ফিজিক্সের এক ম্যাডাম ছিল, ওই ম্যাডাম আবার আমার খুব ভালোবাসতো। তো ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমি একটু বাড়িতে যাব, আমার মেহমান এসছে, আমার একটু ছুটি দিলে ভালো হতো, আমি এই ক্লাসটা করব না বা আজকে আসবো না। তখন ম্যাডাম বললো যে ঠিক আছে মোজাম্মেল তুমি যাও। তখন আমি চলে আসলাম বাড়িতে। আয়সা ঘরের দরজা লাগায়, তখন ওই যে মেয়েরা অনেক ভাষা, সুন্দর সুন্দর ভাষা দিয়ে চিঠি লিখছে, তোমাকে ভালোবাসি, তারপরে গান লিখছে, জীবন আধারে পেয়েছি তোমার, এই সে অনেক কিছু লিখছে। লিখার পরে আমি আবার একটা চিঠি দিলাম। তো চিঠি ও অ্যাড্রেস দিছে ওর স্কুলের অ্যাড্রেস, ওই অ্যাড্রেসে আমি চিঠি পাঠাতে হঠাৎ করে 5-6 মাস এরকম চলার পরে তখন ওর বোন জামাই, মানে আমার ভাইরা আর কি, ও কেমনে জানছে আর কি যে ও একটা মেয়ে ছেলেরে রিলেশন করে, ভালোবাসা করে। পরে ওর দুলাভাই আমার কলেজের অ্যাড্রেস ঠিকানা দিয়ে চিঠি লিখছে কি, তুমি যদি আর পুকুরিয়া গ্রামে আসো তোমার ডেড বডি কিন্তু পড়ে যাবে, ফারদার আর এই গ্রামে আসবে না। পরে আমি তখন কয়েকটা বন্ধুকে শেয়ার করলাম যে আমার তো এই ঘটনা, এখন কি করা যায়। তখন আমার বন্ধুরা বললো যে তুই কি কাপুরুষ নাকি যে তুই থেমে যাবি, তুই যা, কালকেই যা। তখন আমি চলে গেলাম পরের দিনই। যার পরে দেখি ও ওই বাড়িতে আছে আর কি, ও এবং ওনার ওয়াইফ দুজনেই আছে। তখন আমি সাইকেলটা রেখে আমি ভিতরে ঢুকতেছি, তখন আমারে কইতেছে এই স্টপ, ওখানে থামো, ভিতরে ঢুকবা না, তোমার নাম কি? তখন আমার নাম বললাম যে আমার এই নাম। তুমি আমার চিঠি পাওনি? তখন আমি বললাম যে হ্যাঁ পাইছি। তো তোমার এনে আসতে না করছিলাম এই গ্রামে, তুমি কেন আসছো? তখন আমি বললাম যে শোনেন, এটা আমার বন্ধুর বাসা, আমার বন্ধু যতক্ষণে, বন্ধুর বাবা মা এবং বন্ধু যতক্ষণে না বলছে যে এই বাড়িতে আর আসা হবে না, তারপরে আমি আর আসবো না। কিন্তু আপনারও যেটুকু অধিকার আমিও আরও সেইটুকু অধিকার। তখন উনি বলছে যে না আমার এটা শ্বশুর বাড়ি। তখন ওরাই মানে মেয়ের মা, মেয়ে আর ওর বোন ওর সাথে লেগে গেল, মানে ভীষণ গন্ডগোল যে ছেলেটা আসছে, তুমি কেন এই ধরনের কথাবার্তা বলতেছো, আমাদের বাড়িতে আসছে, তোমার সমস্যাটা কি? ওনার ওয়াইফও বলতেছে যে না সে আমাদের বাপের বাড়ি আসছে, এটা তো আর আমাদের নিজের বাড়ি না, তা আসতেই পারে তার বন্ধুর বাড়ি, তাই সে তো অনেক উপকার করছে তারা। তা যাই হোক, করছে না আমার শাড়ি ওর সাথে প্রেম করে, করে, আমি এগুলো জানতে পারছি, আমি এগুলো হতে দিব না। পরে লাস্টে ওনারা বললো যে তাহলে আমার মেয়ের বাপ সে বলতেছে যে শোনো ওই ছেলে আসছে, তুমি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাও, পরে তুমি আসো, এই ছেলে চলে গেলে তুমি আসো, যাও। তখন ও বের হয়ে গেল, আমি থাকলাম। থাকার পরে এখন আমার শাশুড়ি এবং ওয়াইফ তখন হয়নি, শাশুড়ি হয়নি, মানে হবু আর কি, শাশুড়ি ওয়াইফ, ওরা বললো যে কোনো টেনশন করেন না, খাওয়া দাওয়া করেন, করে রেস্ট করে বিকালে যান। তারপরে আবার দেখি কিছুক্ষণ পরে ও আবার আসছে বাড়িতে। আসার পরে
অকথ্য ভাষায় গালিগালাজ করতেছি, করতেছি। আমাকে বলছে যে তুমি চুপচাপ থাকো, যা মনে তাই করো। তারপরে আমি থাকলাম, থাকার পরে আমি আবার ওখান থেকে 5টার দিকে আমার বাড়িতে চলে আসলাম। আসার পরে মেয়ের বাপ একদিন হঠাৎ করে আমাদের বাড়িতে আসছে, মানে আমার খোঁজ খবর নেওয়ার জন্য, যে আমি কি করি, কোথায় থাকি, আমাদের ফ্যামিলি কেমন, কি মানে আমাদের বাড়ি থেকে কেউ চিনতে পারে না। আমার বাড়ি তো কেউ জানতো না যে ও এই কাজ করতেছে। তলে তলে উনি খোঁজ খবর নিত আর কি। তো পরে আমাকে একদিনকে ডাক দিল যে তুমি আমাদের বাড়িতে আসো। তো গেলাম ওনাদের বাড়িতে একদিন সাইকেল নিয়ে। তো আমার এখন ডাইকা কাছে বসায় আমারে বলতেছে যে আচ্ছা বাবা, তুমি একটা সত্যি কথা বলো তো, তুমি লেখাপড়া করো, এই বয়সে তুমি এই ভালোবাসা করো, আমার মেয়ে কি ধরো বিয়ে করলে কইরে খাইতে দিবে কি তার? আর তোমার বাড়ির যে পরিস্থিতি, এখানে আমার মেয়ে এসে থাকার মতো মানে পরিস্থিতি না। তো তুমি সত্যি করে বলো যে তোমার পরিস্থিতি এখন কি, তুমি বিয়ে যে করবা, তুমি খাইতে দিবে কি, কি করবা কি, এমন নানান ধরনের প্রশ্ন। তখন আমি একটা মিথ্যা কথা বলছিলাম যে আমি ছোটখাটো একটা চাকরি করি, পাশাপাশি উইথ লেখাপড়া করি। তো চাকরি তুমি কোথায় করো? তা আমি তখন বললাম যে আমি এই যে বিআরডিতে ফিল্ড ওয়ার্কের কাজ করি, মাসে হয়তো 2-1 বার মাঠে যেতে হয়। এটা কি সত্যি ঘটনা? আমি বলছি হ্যাঁ, আপনি যাচাই করে দেখতে পারেন। পরে উনি শুনে চলে গেল। তারপরে আমি ওই বিআরডিতে এক হিন্দু ভদ্রলোক চাকরি করতো, আমার সাথে ভালো সম্পর্ক। উনি আবার ক্লার্কের চাকরি করতেন। ওনারে আমি বললাম, ডিটেলস ঘটনাটা খুলে বললাম। বলার পরে ওনারে রিকোয়েস্ট করলাম যে দাদা, যদি কোনো সময় উনি আসে, এই টাইপের লোকেশনটা দিলাম, মানে যে এই ধরনের লোকটা আর কি। তখন উনি বললো যে ঠিক আছে, আসলে আমি বলবো যে ঠিক আছে, আমাদের অফিসে চাকরি করে। আমি তো ওনাকে বলে রাজি করাইছি। করানোর পরে আমি আমার মনে লেখাপড়া করতেছি, ওইদিকেও যাইতেছি। মানে ওদের বাসায়ও প্রায় 5-6 দিন পরই যাইতাম। কিন্তু ওই গ্রামের মোটামুটি মানুষ ধারণা করছিল যে এই ছেলে দিয়ে এর বিয়ে হবে, মানে মোটামুটি রিলেশন, মানে জমজমাট। মেয়ের মা, ভাই, মেয়ে সবাই রাজি, কিন্তু বাপ রাজি না। তো পরে লাস্টে আমি এরকম থাকতে থাকতে আমি তখন সেকেন্ড ইয়ারে, ইন্টারমিডিয়েট পরীক্ষা সামনে। তখন আমি একটা জিনিস চিন্তা করলাম কি, মেয়ের বাপের একই কথা, ইন্টারমিডিয়েট পাস করার পরে তুমি চাকরি বাকরি ধরবা, তারপরে তোমার বিয়ে দেব, তোমাকে দিয়েই আমার মেয়ের বিয়ে হবে। তখন আমি একটা জিনিস চিন্তা করছিলাম, থিঙ্ক করলাম কি, যে যদি ফেল করি ইনকেসলি, তাহলে তো মেয়ে আমারে দিবে না। এইরকম একটা আমার মানে মনের মধ্যে একটা মানে টেন্ডেন্সি চলে আসলো। পরে আমি লাস্টে করলাম কি, হঠাৎ করে একদিন আমার কলেজের বন্ধু বান্ধব কয়েকজনকে বললাম যে এই ধরনের ঘটনা, এখন কি করা যায়। তখন আমার কয়েকটা বন্ধু বান্ধব সাজেশন দিল যে ঠিকই তো, তাহলে তুই এক কাজ কর, পরীক্ষার আগে তুই মেয়ের বাপের কাছে যা এবং চাপ সৃষ্টি কর। তখন আমি বাড়ি থেকে চলে গেলাম, একাই গেলাম। যার পরে মেয়ের বাপের সাথে বসলাম, বসে মেয়ের বাপের ডাইরেক্টলি বলতেছি যে আমি আপনার মেয়ে বিয়ে করব পরীক্ষার আগেই, আপনি রাজি কিনা। তখন মেয়ের বাপ বলতেছে যে না, তোমার পরীক্ষা না হওয়া পর্যন্ত, পরীক্ষার রেজাল্ট বের না হওয়া পর্যন্ত তোমাকে আমি বিয়ে দিতে পারলাম। কি পরীক্ষা এটা? এটাই আমার ইন্টারমিডিয়েট, হ্যাঁ, ফাইনাল পরীক্ষা। তো ওইটা হলো 1982 সালে আর কি। পরে তখন মেয়ের বাপ কিছু মানে রাজি হয় না। লাস্টে আমি বললাম যে ঠিক আছে, আমি পারলে আপনার মেয়েকে উঠাই নিয়ে যাব, এ ধরনের কথাবার্তা বললাম। তখন মেয়ের মা আর মেয়ে বললে যে ওটা টেনশন করে না, তুমি প্রস্তুতি নাও, আমি রেডি আছি। এই কথা বলে আমি চলে আসলাম বাড়িতে। আসার পরে আমার তো বিয়ে করার মতো অ্যাবিলিটি নেই, মানে টাকা পয়সা নেই।
আমি বিয়ে যে করতে যাব, মানে বিয়ের তো এমন কতগুলা জিনিসপত্র লাগে, সেগুলা কেনার মতো আমার মানে সামর্থ্য নেই। তখন আমি ওই কলেজের বন্ধু বান্ধব যারা ধনী শ্রেণীর, তাদের ছেলেপেলেদের বললাম যে ভাই আমি তো বিয়ে করতে যাচ্ছি, কিন্তু আমার কাছে তো পয়সা পাতি কিচ্ছু নেই, আমি তো কি করি এখন। তো আমারে বললো যে তোর কি কি লাগবে। আমি বললাম যে মিনিমাম একটা মেয়ের শাড়ি, একটা ব্লাউজ, একটা পেটিকোট, নাক ফুল, তারপরে হচ্ছে বিয়ের জন্য অলিমা, তারপরে মলবি খরচ, এগুলা তো লাগবে। তখন ওরা 5-6 জন বন্ধু বান্ধব বললো যে ঠিক আছে আমরাই টাকা দিব, তোর এগুলা কেনার জন্য আমরা টাকা দিব, তা আমরাও যাবো সাথে। ঠিক আছে, তা আমি তো রেডি। মনে করেন সামনে মাসের সোমবারে মানে বিয়ে হবে, আমি এগুলা কেনাকাটা করলে রেডি আছি। বা আমার বাড়িতে কিন্তু কেউ জানে না, বাপ জানে না, মা জানে না, ভাই জানে না, কেউ জানে না, আত্মীয় স্বজন। পরে আমি সোমবারের দিন আসে, হঠাৎ করে মেয়ের বাপের বাড়ি থেকে একজন লোক আসে, একটা ছেলেকে পাঠাই। ওই ছেলে এসে বলতেছে যে ভাই একটু শোনেন, বিয়ে হতে, আপনি বিয়ে করতে যান না। আমি বলছি কেন? কইছে মেয়ের বাড়ির ভীষণ গন্ডগোল, মেয়ের মায়ের মাথা টাথা ফাটায় ফেলাইছে, ওর ভগ্নিপতি, জামাইয়ের সাথে গন্ডগোল, বিয়ে হবে না, আপনি বিয়ে করলে আপনি পরে করেন, আজকে যান না। তখন আমি মনে করছিলাম যে এটা মনে হয় চর, আমার সাথে বিয়ে যাতে না হয়, আমার এই ভাইরা এই লোকের পাঠাইছে। তখন আমি ওনাকে উইথড্র করে আমরা চলে গেলাম। তখন যার সময় আমার আব্বা বলতেছে, আমার আব্বা অনেক বয়স্ক, না আমার আব্বা বলতেছে তুমি কোথায় যাবা? আমি বলছি আমার বন্ধুর বাড়িতে মিলাদ খাইতে যাব, মিলাদের অনুষ্ঠান আছে, সেখানে যাচ্ছি। কিন্তু ব্যাগের মধ্যে সব কিছু ভরে নিছি, পাঞ্জাবি, পায়জামা, টুপি যেগুলো আছে সব নিয়ে আমরা 5-6 জন রওনা দিছি সাইকেল নিয়ে। তারপরে গেলাম, বিয়ের জন্য মিষ্টি নিলাম, তারপরে নিয়ে ঠিয়ে মেয়ের বাড়িতে গেলাম। যাই দেখি মেয়ের বাড়িতে তালা চাবি মেন গেটে, বাড়িতে কোনো লোকজন নেই। তারপরে পার্শ্ববর্তী মহিলারা আমাদের দেখা, কি ব্যাপারে এত সুন্দর সুন্দর ছেলে পেলে 5-6 জন একসাথে, কি ব্যাপার, কি ঘটনা? তখন ওনারা জিগাইলো যে কি ব্যাপার। বিয়ে করতে গেলাম, ভীষণ গন্ডগোল হওয়ার পরে ওখানে আবার রাত্রেই আবার মেয়ে আসলো, মেয়ের বাপ টাপ আসলো, সবাই আসলো। আসার পরে আমি রাগ করে বের হয়ে আসতেছিলাম, তারপরে মেয়ের মাটা আটকাইলো। আটকানোর পরে আমি উপরে, ওই দিনে ওখানে আমরা 5-6 দিনে ওয়েট করি, পরের পরে বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে আমি ওখানে 3-4 দিন ওয়েট করি, মানে ভয়ে বাড়িতে আসি না। পরে লাস্টে আমি হচ্ছে 5-6 দিন পরে আমার শ্বশুর বলতেছে তুমি এখন বাড়িতে যাও, বিয়ে শাদী করছো, কিন্তু এখন কোনো রিলেশন হবে না, কোনো মানে আমার মেয়ে লেখাপড়া করবে, তুমি ওখানে থাকবা। আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিবে এখান থেকে, তুমি এর মধ্যে চাকরি বাকরি ধরো, তারপরে আমার মেয়ে যাবে। এই কথা বলে আমার বিদায় দিল। আমি তখন বাড়িতে চলে আসলাম। আসার পরে একটার পর একটা খবর আসে যে আপনার ওয়াইফ তো অমুকের সাথে ঘুরতেছে, সিনেমা দেখতে যাচ্ছে। তা আমি আবার উত্তেজিত হয়ে ওদের বাড়িতে যেতাম। ওরা তখন আবার বলতো কি, আমার ওয়াইফ বলতো যে না না এগুলা মিথ্যা, আমি কারোর সাথে তো যাই নাই, আপনাকে বানায় কথা বলছে, এটা আপনি যাচাই বাছাই করে দেখেন। পরে আমি আবার ওগুলা কথা শুনে আবার চলে আসলাম। আইসা আবার কয়েকদিন পর আইসা এক রিক্সাওয়ালা বলতেছে যে ভাই আমার কথাটা বিশ্বাস করলেন না, আপনি গ্রামের লোকের কাছে শুনে দেখেন কি অবস্থা, গাছে গাছে পোস্টার লাগাইতেছে, মেয়েকে আপনাকে দিবে না, এই সে হাবি যাবি অনেক কিছু। পরে আমি করলাম কি, মানে রাগের বসে আমি ওই মাতব্বর, ওই গ্রামের মাতব্বরকে বললাম যে ভাই এই পরিস্থিতি, এখন আমি কি করব। তখন ওই মাতব্বর বললো যে ঠিক আছে, তুমি বিয়ে করছো ভাই, তোমার ওয়াইফকে তুমি নিয়ে চলে যাও, তুমি গাছতলায় রাখবে না কোথায় রাখবে সেটা তোমার ব্যাপার। তখন আমি বললাম যে তাহলে ব্যবস্থা করে দাম, মেয়ের বাপ তো আমার যাইতে দেয় না, মেয়েকে ছাড়ে না। পরে ওই মাতব্বর ওই মেয়েরে ডাক দিল, ডাকালো ওনার ওয়াইফের হাতে,
যে ওনারে ডেকে নিয়ে আইতো ওই মেয়েরে। তখন ডেকে নিয়ে আসলো, নিয়ে এসে বললো যে কি ব্যাপার, তুই একটা ছেলের জীবন নিয়ে সিনিমিনি খেলাস? তুই যদি ওরে সত্যিকার ভালোবেসে থাকিস, বিয়ে করে থাকিস, তাহলে তোকে এক্ষুনি এই মুহূর্তে ওর সাথে চলে যেতে হবে। তখন ও বললো যে ঠিক আছে, আমাকে 1 ঘন্টা সময় দেন। তা ঠিক আছে, আমি তখন ওই মাতাব্বরের বাড়িতেই থাকলাম 1 ঘন্টা। পরে ওই মেয়ে বই পুস্তক নিয়ে চলে আসে আমার কাছে। আসার পরে ওই মাতাব্বরই আমাকে বাড়ি পর্যন্ত আগায় দেয়, যে মেয়ে যেন বাচ্চা কাচ্চা না হওয়া পর্যন্ত এদিকে আর না আসে। পরে আমি বাড়িতে আইনে আমার পাড়ার লোকজন সবাই দেখে খুব প্রশংসা করলো যে না, মেয়ে সুন্দর আছে, ভালো আছে, এই সেই করে আমার মা বাবা ভাই বোন সবাইকে বুঝাইলো। তারপরে আমি আমার আর ওখানে যে লেখাপড়াটা নষ্ট হবে, অনেকে বলতেছে যে তুই লেখাপড়া করতেছে রানিং, তা আমি ওই গার্লস স্কুলে ভর্তি করে দিলাম। তো ও লেখাপড়া করে, আর আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে রেজাল্ট বেরোলো। ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি একটা ছোটো মিষ্টির দোকানে ক্যান্টিনের ম্যানেজার হিসেবে চাকরি জয়েন করলাম। করার পরে আমি চাকরি করতেছি, মেয়ে স্কুলে যাতায়াত করতেছে আসে। হঠাৎ করে মানে সামনে ঈদের মধ্যে ওনার বাবা আইসা, আমি বাড়িতে নাই ওই দিন, আর আমার বড় বোনের বাড়িতে আমি বেড়াইতে গেছি। ওনার বাবা এসে আমার আব্বা আমাকে বলছে যে ঈদের সময় আসছে তো বিয়ান, তো আমার মেয়েটাকে তো আমি নিয়ে যাব, অনেকদিন হলে আসছে, জামাই যায়, দরকার হলে জামাই যায় ঈদের পরে যায় নিয়ে আসবে। জামাই তো ঈদের মধ্যে যাবে, কয়েকদিন থেকে আবার নিয়ে আসবে, আর মেয়েটারে কাপড় চুপড় দিতে পারেনি, এই সে কথা বলে ব্যাস আমার আব্বা আম্মা করছে ঠিক আছে আপনার মেয়ে আপনি নিয়ে যাবেন। তা আমার আব্বা আম্মা মনে করছে যে যাক জামাই শ্বশুর মিল হয়ে গেছে, ওনার মেয়েকে নিয়ে উনি চলে আসে। তারপরে আমি বাড়িতে একদিন পরে এসে শুনি যে আমার ওয়াইফ ওদের বাড়িতে চলে গেছে। তখন আমার শুনি বহুত মানে দুঃখ পেলাম। ও মাতব্বর তো বলছিল যে একটা বাচ্চা কাচ্চা না হওয়া পর্যন্ত ও যেন এই গ্রামে না আসতে পারে, তো এইভাবে নিয়ে গেল, কি ব্যাপার। তখন পরের দিন আমার এক হিন্দু ক্লাস ফ্রেন্ড আছে, ওরে বললাম, তো ও বললো যে চল দেখি কি সমস্যা দেখি। তারপরে ওই ফ্রেন্ডেরে নিয়ে আমার শ্বশুরবাড়ি গেলাম। যাওয়ার পরে আমারে বলতেছে যে এখন আমার মেয়ে যাবে না, তুমি মানুষের মতো মানুষ হও, প্রতিষ্ঠিত হও, তারপরে আমার মেয়ে আমি চিন্তা ভাবনা করব, আমি যাবে। অনেক কথা বুঝাইলাম না, সে কিছুতেই বুঝে না। আমার ওয়াইফেরও এক কথা যে না, আব্বা যেটা বলতেছে আব্বার উপরে আমি কোনো কথা বলতে পারতেছি, তুমি চাকরি বাকরি ধরো, আমি অবশ্যই যাব। তখন আমি বাড়িতে আইসা করছি কি, চিঠির মধ্যে 2 তালাক উল্লেখ করছি। আমি 2 তালাক উল্লেখ করে আমি চিঠিটা লিখছি, লেখা করছি আমি তোমার 2 তালাক করলাম, মানে আমি যাতে আবার নিতে পারি। আমার তখন তালাক সম্বন্ধে আইডিয়া ছিল না, আমার একটা আইডিয়া ছিল 2 তালাক কিংবা 1 তালাক করলে আমি নিতে পারবো আর কি। তো যখন 2 তালাক করে চিঠি ড্রপ করলাম, করার পরে ও পরের দিন আমার ওই হিন্দু বন্ধুটা, ওরে আবার বললাম যে এই ঘটনা আমি ঘটাইছি। তখন ওই হিন্দু বন্ধুটা বলছে তুই তো ভুল করছিস, তুই আগে এই ধরনের কাজ করতে গেলি, তুই চল আমার সাথে তোর শ্বশুর বাড়ি। তো আমি গেলাম ওর সাথে করে নিয়ে। মেয়ের বাপ ছিল না, মেয়ের মা ছিল আর মেয়ে ছিল। আর মেয়ের মা কইতেছে বাবা তোমার এইগুলা কাজ, তোমার ভালোবাসে বিয়া করলো আর তুমি এই ধরনের একটা মেয়ে সহজেই এই কাজ করলা, তাহলে তো পরবর্তীতে আরো অনেক কিছু করতে পারো কি এসে। তাই আমি কই যে আম্মা, আমি আপনারে পা ধরে বলতেছি, আমি হয়তো উত্তেজিত হয়ে আমি এগুলা কাজ করছি। মাঝে মাঝে আপনাদের গ্রাম থেকে অনেকে অনেক কথা বলে, আমি শুনি নাই। তো আমার শ্বশুরও আমার ওয়াইফকে আটকায় রাখছে, যাইতে দেয় না। আমার তো অধিকার আছে, আমার ওয়াইফ আমি কোথায় থাকবে না থাকবে সেটা তো আমার ব্যাপার, এই কারণে আমি এই কাজ করছি। তখন আমার শাশুড়ি বললো যে ঠিক আছে, তুমি এটা নিয়ে টেনশন করো না, আমি ওই চিঠি গোপন রাখছি, তুমি তোমার বাসায় চলে যাও, আমরা পরবর্তীতে এটা দেখবো আর কি। তুমি যে চাকরি বাকরি ধরো, করো, ভালো জায়গা পৌঁছো, তারপরে মেয়ে তো লেখাপড়া করুক এখন আবার এখানে। এই অবস্থা থেকে হঠাৎ করে একদিন আমার নওগাঁ আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে আমার এই ভাইয়ের সাথে দেখা হয়ে ভালো করে সম্বন্ধের কথা বলে আমার বলতেছে আফজাল, আমাদের ওখানে তো মেলা, তুমি মেলা দেখতে যাবো নাকি, চলো।
তারা আমার নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওদের বাড়িতে নিয়ে আসলো, নিয়ে এসে আমাকে ঘরের মধ্যে ঢুকাইয়া মুড়ি চানাচুর এটা সেটা খাইতে দিল, দিয়ে দরজা লক করে গেছে, আমি বলতে পারি না। পরে এরা 2টার দিকে ওনারা আম্মা উঠছে, উঠে দেখে যে কি ব্যাপার, ঘরের মধ্যে একজন লোক। আমি বসে বসে কাঁদতেছি, কি ব্যাপার, আমাকে তো অন্য প্ল্যান করছে, হয়তো মেরে ফেলো, মানে কিছু একটা করবো আর কি। কাঁদতেছি তো হয়তো ওই আমার ভাইরার আম্মা তখন জানানে দিয়ে বলতেছে যে বাবা তুমি কোথা থেকে আসছো, তোমার তো ওই তোমার এই ধরনের করার জন্য, মেরে ফেলার জন্য লোকজন ঠিক করতে গেছে, তুমি পালাও, যেভাবে হোক বের হও। তখন আমি দেখি খাটের নিচে অনেকগুলি কাঠের বাটাম আছে, ওই বাটাম আমি কাঠের জানালার শিখতো, ওর মধ্যে দিয়ে আমি মানে একটা জোরে চারা মারলাম, তখন দেখি যে শিখগুলা সব ভেঙে গেল। তখন আমি ওই জানালা দিয়ে লাফ দিয়ে আমি ওই পারে যাই পড়ি, কলমি লতার গাছ, ভীষণ জঙ্গল। তারপরে ওর মধ্যে থেকে বের হয়ে আমি সরাসরি আমার শ্বশুর বাড়ি আসলাম। আসার পরে বিস্তারিত বললাম, তে আমার শ্বশুর কয় কি, তুমি কেন আসছো, তোমাকে তো নিষেধ করা হয়েছে, তুমি কেন আসবা। সে বলা ঠিক আছে, তুমি আসছো বা বেঁচে গেছো, তুমি যাও গা, বা বাড়িতে যাও, তুমি বাড়ির ছেলে বাড়িতে যাও, তুমি এই গ্রামে আর আসো না, এই গ্রামে আর আসবো না, আমরা পরবর্তীতে ডিসিশন নিয়ে তোমার জানাবো। পরে আমি আমার বন্ধু বান্ধব, আমার এক বন্ধু ছিল ওসির ছেলে, তারপরে টিএনওর ছেলে, তাদের বললাম যে ভাই এই পরিস্থিতি। তখন ওরা বললো চল দেখি। ওদের গ্রামে গেলাম, চেয়ারম্যান মেম্বার সহকারে মিটিং হলো। মিটিংয়ে চেয়ারম্যান বলতেছে যে তুমি ভালো ছেলে, তুমি আর মেয়ের পিছনে আসো না বাবা, তুমি লেখাপড়া করো, এর চাইতে ভালো মেয়ে পাবে, তুমি আর এই মেয়ের পিছনে ঘুরো না। তারপরে আমার চেয়ারম্যান বুঝায় সুঝায় বললো যে যত, মেয়ের বাপকে আমি কেস করব, মামলা করব, অনেক কিছু করব। তখন চেয়ারম্যান বললো যে যত কিছু করুক আমি আছি, আমি সাহস দিলাম, তুমি যাও, তোমার একটুকু কিছু হবে না, তুমি যেয়ে ভালো ছেলের মতো লেখাপড়া করো, যাও গা, আর চাকরি বাকরি খুঁজো, এর চাইতে ভালো মেয়ে পাবে। তখন আমি ওখান থেকে রিটার্ন চলে আসি। আসার 7 দিন পরেই শুনতে পাই যে ওই মেয়ে বিয়ে করছে, ওই যে গ্রামেরই এক ছেলে, তার আবার আগের ওয়াইফ আছে, বাচ্চা আছে, সেই ছেলেকে দিয়ে বিয়ে দিছে। দেওয়ার পরে তারা সংসার করে। পরে আমি আবার 2 দিন ওদের গ্রামে গেলাম, ভুলতে পারি না। পরে ওরা ঢাকায় চলে আসছে, ঢাকায় এসে কোথায় যেন গার্মেন্টসে না কোথায় চাকরি করতেছিল। পরবর্তীতে আমি নিশার জগতে, মাদক দ্রব্য, মানে ওর কথা ভুলতে পারি না। পরে লাস্টে এক হিন্দু, উনি আবার বলতেছে যে আয় আমার সাথে। তো ওই দিন থেকে ওই নেশা টেশা খাইতাম, বাংলা টাংলা এই সে খাইতাম, আর ওই নেশা যেখানে যেখানে তৈরি হতো ওখানে ওখানে থাকতাম, বিভিন্ন জায়গায়, মানে পাগলের মতো হয়ে গেলাম। লাস্টে আমাদের গ্রামের এক ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, উনি তখন আমাদের পাশের গ্রামের, উনি তখন আমার আব্বা আম্মা ভাই বললো যে ছেলেটা তো নষ্ট হয়ে যাচ্ছে, ছেলেটাকে তো ভালো করতে হবে। তা আমার হাতে একটা মেয়ে আছে, ওরা সব শিক্ষিত ফ্যামিলি, ছেলেটাও শিক্ষিত, হয়তো ওরা একটা চাকরি বাকরি দিয়ে ছেলেটাকে একটা ভালো পর্যায়ে নিতে পারবে, তো বিয়ে করাই দেন। তা আমার আব্বা আম্মা বললো যে ঠিক আছে, আপনাদের উপর পরবর্তীতে কি বিয়ে শাদী করছেন আপনি? হ্যাঁ, বিয়ে শাদী করছি। এই সংসারটা আপনার আছে এখনো নাকি? জি, এখনো আছে, এক ছেলে এক মেয়ে। ওকে, তো আপনার এই প্রথম স্ত্রীর সংসার কত বছরের ছিল? 1.5 বছরের মতো। আপনি গল্পটা এত জীবন পরে এসে, এত লম্বা সময় পরে এসে কেন বলতে চাইলেন রেডিওতে? আমি এত পরে বলতে চাইলাম যে আমি আগের থেকে চেষ্টা করতাম মানে বলার জন্য, আপনার জীবনের এত বছর পরে এসে কেন বললেন? আর আমি বলার পিছনে এই কারণ যে আমার এই গল্পটা শুনে আরো ছেলেপেলেরা, হয়তো গরিব ঘরের ছেলেপেলেরা, হয়তো লেসনাররা থাকতে পারে এই ধরনের, যে বাপ মাকে অজানায় কিংবা বাপ মায়ের অজান্তে হয়তো বিয়ে করছি কিংবা রিলেশন করছি, তারা যেন আর সাবধান হয়ে যায়, তারা যেন পরবর্তীতে এগুলা কাজেতে বিরত থাকে। এগুলা কাজ হচ্ছে অশান্তি আর দুর্ভোগানে। এই জন্য আমি লেসনারদেরকে বলতেছি, আপনারা আমার মতো এই ধরনের বোকামো কাজ যাতে না করে। অনেক ধন্যবাদ। আপনার এই
প্রায় 60 বছরের পৌরত্ব জীবনে এসে আপনি আমাদের মতো ইয়াং ছেলেপেলে বা আমাদের চেয়ে অনেক জুনিয়র যারা ইয়াং আছে তাদেরকে অন্তত এই ভুল থেকে সাবধান করে গেলেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। জি। যে কোনো ইমোশনাল